subscribe now and press the bell icon. আমি যে কটা জিনিস এখানে দেখাবো তার মধ্যে প্রত্যেকটাই ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর পরের আলোচনায় আমাদের আসছে নেক্সট যে বিষয়টা আসবে সেটা হচ্ছে স্তবক। সব কবিতায় যে স্তবক বিন্যাস আমরা দেখতে পাবো তা কিন্তু নয়। স্তবক বিন্যাসটা কোনো কবিতায় থাকে, কোনো কবিতায় থাকে না। স্তবক হলো কবিতার এমন একটি অংশ ভাব ও ছন্দের দিক থেকে যার নিজস্ব একটি সম্পূর্ণতা আছে। ঠিক আছে, কীরকম? আমরা এখানে একটা স্তবক নিয়ে এসেছি, দেখলেই বুঝতে পারছো কবিতাতে এরকম ভাগ ভাগ করে দুটো স্তবকের মাঝখানে একটা স্পেস বা জায়গা, একটু ফাঁকা জায়গা রাখা হয় স্তবকগুলো বোঝানোর জন্য। পুরো স্তবকটা তোমাদের তোলার দরকার নেই, দেখলেই বুঝতে পারবে। সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া, দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব বুঝিয়া, পরবাসী আমি যে দুয়ারে চাই, তারই মাঝে মোর আছে যেন ঠাঁই, কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই, সন্ধান লব বুঝিয়া, ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া। এটা পুরোটা একটা স্তবক এবং এটার মধ্যে দেখো একটা ভাবগত সম্পূর্ণতা রয়েছে। এরপরে আরও একাধিক স্তব নিয়ে একটা কবিতা তৈরি হতে পারে। একটা কবিতার মধ্যে কতগুলো স্তবক থাকবে তার কিন্তু কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা বলে দেওয়া যায় না। আর সব কবিতাতেই যে স্তবক বিন্যাস থাকবে সেটাও কিন্তু বলে দেওয়া যায় না। তার মানে স্তবক ব্যাপারটা ছন্দের ক্ষেত্রে এরকমভাবে আমরা দেখব যে কবিতাতে স্তবক বিন্যাস থাকতে পারে বা পুরো কবিতাটাই একটা স্তবক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি যে এখানে স্তবক নেই। কথা পরিষ্কার? পরেরটাতে যাই, চরণ। চরণ সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম যে চরণ বা পংক্তি, এটা কিন্তু খেয়াল রাখবে, চরণ বা পংক্তি কিন্তু এক জিনিস নয়। চরণ বা পংক্তি কিন্তু এক জিনিস নয়, কিন্তু কখনো কখনো এক, কখনো কখনো এক, কখন এক কখন এক নয় আমরা দেখতে পাবো। আমি দেখিয়ে দিচ্ছি। তো চরণ ব্যাপারটা কি, কেউ কেউ বলেন যে চরণ মানেই পংক্তি। আমি ওই জায়গাটা একটু বলবো যে ব্যাপারটা ওইভাবে না নিয়ে পংক্তি আর চরণকে আলাদা করে চিনে রাখাই ভালো, বুদ্ধিমানের কাজ। চরণ কাকে বলে খুব সংক্ষেপে যদি সংজ্ঞাটা আমরা ধরি তাহলে এরকম: পূর্ণ জ্যোতি দ্বারা খণ্ডিত কাব্যাংশ হলো চরণ। পূর্ণ জ্যোতি দ্বারা খণ্ডিত কাব্যাংশ হলো চরণ। এখন জ্যোতি কি মনে আছে নাকি এই একটু আগে ভুলে গেছো? কথা বলার সময় থামা। কথা বলার সময় থামা। এখন পূর্ণজ্যোতি আসলে পূর্ণচ্ছেদ, এই সংজ্ঞাটা নিয়ে আমার একটু বলার আছে। পূর্ণজ্যোতি মানে পূর্ণচ্ছেদ। পূর্ণজ্যোতি বলতে পূর্ণচ্ছেদ, যতক্ষণ না পড়ছে বাক্য সেখানে কমপ্লিট হয় না। যে আগে তিনটে পংক্তি বা লাইন আমরা পড়লাম, পূর্ণচ্ছেদ পড়েছিল না? পড়েনি, কিন্তু কমা কমা দিয়েই চলছিল। যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত পূর্ণজ্যোতি বা পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ বলতে ছেদ চিহ্ন, দাঁড়ি বা বিষয় চিহ্ন পড়লেও হয় বা জিজ্ঞাসা চিহ্ন পড়লেও হয়, এগুলো পূর্ণজ্যোতির হিসেব। কেন জিজ্ঞাসা হলে হয় না? তোমার নাম কি, ওটা কি অপূর্ণ থাকলো? আহা কি সুন্দর, বিষয় চিহ্ন পড়লো, অপূর্ণ থাকলো? বাক্য তো পূর্ণ হলো, মিনিং বাক্যের অর্থ তো পরিষ্কার হয়ে গেল। তাহলে সেগুলোকে পূর্ণজ্যোতি। পূর্ণজ্যোতি মানে পূর্ণচ্ছেদ বলছি বটে, সেই জিজ্ঞাসা বা বিষয় চিহ্ন এগুলো পূর্ণজ্যোতি। ঠিক আছে, তো পূর্ণজ্যোতি দ্বারা খণ্ডিত, জ্যোতি দ্বারা খণ্ডিত কাব্যাংশ হলো চরণ। কিরকম কিরকম? আর একটা সংজ্ঞা নেওয়া হয়েছে, শুরু থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত বা এক পূর্ণজ্যোতি থেকে পরবর্তী পূর্ণজ্যোতি পর্যন্ত ধ্বনি প্রবাহকে চরণ বলে। একটা সংজ্ঞায় যথেষ্ট, পরেরটাও শিখে রাখতে পারো। এটা আরেকটু পরিষ্কার করে বলা হয়েছে। এইবার যে দৃষ্টান্তগুলো আমি নিয়ে আসছি মন দিয়ে একটু দেখে নাও। ঠিক আছে, মন দিয়ে একটু দেখে নাও। প্রথম যে দৃষ্টান্তটি রাখা হয়েছে দেখা যাচ্ছে পরিষ্কার? পড়তে পারবি? নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি। জন্মভূমির পরে কি আছে? পূর্ণচ্ছেদ আছে, তাহলে পূর্ণজ্যোতি। ঠিক আছে, তাহলে এটা একটা চরণ, এটা একটা চরণ। তো
দেখে নাও, বুঝে নাও। নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি, একটা লাইনের মধ্যে আছে। একটা লাইন মানে কি? এক পংক্তি, একটাই পংক্তি। তো ওইখানে ওই পংক্তির শেষে পূর্ণচ্ছেদ পড়েছে, পূর্ণজ্যোতি পড়েছে, তাহলে এটা একটা কি? চরণ। কারণ চরণ সম্পর্কে বলা হয়েছে পূর্ণজ্যোতি দ্বারা খণ্ডিত, বা এক পূর্ণজ্যোতি থেকে পরবর্তী পূর্ণজ্যোতি পর্যন্ত ধ্বনি প্রবাহকে চরণ বলে। এটা তো একটা বাক্য, আমি সংজ্ঞা ভুলে যাচ্ছি। নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি, জন্মভূমির পরে দাঁড়িয়ে পড়েছে, তাহলে পুরো একটা লাইন, এক লাইনে আছে, তাহলে এটাকে একটা পংক্তি বলছি। এইবার বলছি যে এক পংক্তি, একটা পংক্তি, এক পংক্তির চরণ। চরণ কেন বলছি না? চরণের ক্ষেত্রে বলা হয়েছে যে পূর্ণজ্যোতি দ্বারা খণ্ডিত, তাহলে পূর্ণচ্ছেদ বা পূর্ণজ্যোতি পড়েছে তো, তাহলে এক লাইনে যেটা এক পংক্তি হলো, ওই লাইনটাই একটা চরণও হলো। তার মানে পংক্তি আর চরণ একই জিনিস। এই মাত্র বললাম একই জিনিস, এরপরে আমি বলবো যে না, পংক্তি আর চরণ একই জিনিস নয়। একটা উদাহরণ দেখো, পরেরটা। ওই কথাগুলোকেই সাজানো হয়েছে কিভাবে? নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি। কথা কোথাও পাল্টানো হয়েছে? কথা পাল্টানো হয়নি, কিন্তু কি করা হয়েছে? কি ভাগ করে দেওয়া হয়েছে? লাইন, দুটো লাইনে আমি সাজিয়েছি কথাটাকে। তাহলে লাইন মানে কি? পংক্তি। কটা পংক্তি হলো? চরণ কটা হলো? চরণ তো একটাই রয়েছে। পূর্ণচ্ছেদ কোথায় পড়েছে? দ্বিতীয় পংক্তিতে পড়েছে, কিন্তু প্রথম পংক্তিতে তো পড়েনি। তাহলে সে ক্লিয়ার হলো এবার যে একটা পংক্তিতে যদি পূর্ণচ্ছেদ পড়ে তাহলে সেটা একটা চরণ। যদি ওই দাঁড়িটা পড়ার জন্য আমাকে অপেক্ষা করতে হয় দুটো লাইন পর্যন্ত, তাহলে সেই দুটো লাইন মিলে একটা ক্লিয়ার। এরপরে আরো গল্প আছে, দেখো গল্পটা এইরকম, এইরকম তাকিয়ে থাকো, এইরকম। ওই কথাগুলোকেই, কোন কথাগুলোকে? নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি। কটা পংক্তিতে সাজানো হয়েছে? তাহলে পংক্তি বা লাইন কটা? পংক্তি বা লাইন কটা? আবার লাইন একটা। কটা লাইন? নম 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 একটা লাইন, সুন্দরী মম দ্বিতীয় লাইন, তৃতীয় লাইনে কি আছে? তাহলে লাইন কটা হলো? চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছ লাইন তিনটে, পংক্তি কটা? আবার লাইন মানেই তো পংক্তি, লাইন মানেই তো পংক্তি। হ্যাঁ, লাইনের বাংলাটাই বলছি পংক্তি। ক্লিয়ার? চরণ কটা? কেন রে? পূর্ণচ্ছেদ তো 3 লাইন পরে গিয়ে পড়েছে, তো যতগুলো আসবে সবগুলো শেষ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, দেখতে হবে। ধরো নম 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 সুন্দরী মম আমি দাঁড়িয়ে দিয়ে দিলাম, জননী জন্মভূমি দাঁড়িয়ে দিয়ে দিলাম, তাহলে কটা চরণ হবে? দুটো চরণ হবে। বা 3টে লাইনে 3টে দাঁড়ি দিয়ে দিলাম, নম 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 দাঁড়ি, সুন্দরী মম দাঁড়ি। কি লিখবে বলছি তো, জননী জন্মভূমি দাঁড়ি, প্রত্যেকটা লাইনের শেষে দাঁড়ি দেওয়া আছে, তাহলে 3টে লাইন মানে 3টে পংক্তি, আর 3টে লাইনের শেষে পূর্ণজ্যোতি আছে মানে 3টে চরণ, তখন হবে। কিন্তু এখন তো নেই, এতটুকু অসুবিধা হয়েছে এই পংক্তি বা চরণ বুঝে নিতে। তাহলে পংক্তি বা চরণ কিন্তু কখনো এক, কখনো এক মানে কখন এক? এইখানে এক, একটাই পংক্তি একটাই চরণ। এইটা দেখে ভেবো না যে পংক্তি আর চরণ এক জিনিস, পংক্তি আর চরণ কিন্তু আলাদা জিনিস। এবং এখানে পূর্ণজ্যোতি যে কথাটা বলা হয়েছে, আমি সেটাও বলছি যে পূর্ণজ্যোতি কথাটা আসলে পূর্ণজ্যোতি চিহ্ন, জ্যোতি ছেদ চিহ্নের কথা বলা হচ্ছে, পূর্ণচ্ছেদ। এর পরে আরো অনেক কিছু জিনিস আছে। পর্ব, এটা তো বলা হয়নি। ছন্দ নির্ণয়ের গুরুত্বপূর্ণ উপাদান যে তালিকা দেওয়া হয়েছে,
সেখানে ছিল, লিস্টেড পর্ব ছিল। বাহ! বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে চলছে সহজে বাংলা ছন্দ শিক্ষার উপরে সিরিজ আলোচনা। আমাদের পরবর্তী আলোচনা পর্ব নিয়ে, বাংলা ছন্দের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পূর্ববর্তী আলোচনাগুলো হচ্ছে ছেদ ও জ্যোতি কি আলাদা, দল কয় প্রকার ও কী কী, বাংলা ছন্দ নির্ণয়ে দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল নির্ণয় করতে না জানলে কিন্তু ছন্দ নির্ণয় করা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায়, তাই সঠিকভাবে দল নির্ণয় জেনে নিতে হবে। আগে আমরা আলোচনা করেছি মুক্ত দল কীভাবে নির্ণয় করা হয় এবং রুদ্ধ দল কীভাবে নির্ণয় করা হয়, মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করা হয়েছে। এই আলোচনাগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। বাংলা ছন্দ সহজে শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।